কোভিড হাসপাতালগুলোয় সহায়ক জনশক্তির তীব্র সংকট। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনে আরও কমছে লোকবল। আউটসোর্সিংয়ের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হবার প্রবণতা। নেওয়া হচ্ছে নানা অপকৌশল। দিনভর পুলিশের তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র রাতে। করোনার কারণে টানা ছুটির সুযোগে চট্টগ্রামে সক্রিয় হচ্ছে নতুন নতুন চোর চক্র। ফাঁকা বাসা থেকে টাকা ও অলংকার লুট। ক্রেতাশূন্য নরসিংদীর পাইকারি বাজারে 2.5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। কৃষিপণ্য পরিবহনে পাইকার ও ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসকদের নির্দেশনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হবার প্রবণতা। অনেক সময় নেওয়া হচ্ছে নানা অপকৌশল। আবার কর্তৃপক্ষের চাপে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেউ কেউ চলাচল করতে বাধ্য হচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পরিচয় যাই হোক, মানতে হবে সরকারি নির্দেশনা। সকাল 7:30 ঢাকার প্রবেশপথ গাবতলী চেকপোস্টে সন্দেহ হলে একটি অ্যাম্বুলেন্স থামায় পুলিশ। সেখান থেকে একে একে বের হয়ে আসেন 16 জন স্বাস্থ্যকর্মী। আমরা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিআইএসএস জেনারেল হসপিটালে চাকরি করি। আমরা ডিউটি করার জন্য যাচ্ছি। এক অ্যাম্বুলেন্সে কতজন আসছিলেন? আমরা প্রায় 10 জন। এইভাবে তো আর অলওয়েজ তো আর বন্ধ দেওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের মানে বাধ্য হয়ে আমরা আসতেছি। আর আমরা বলছি গাড়ি দেওয়ার জন্য, বাট গাড়ি নাই। 3টা গাড়ি আমাদেরকে 3টা রুটে পাঠাইছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, এভাবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাউকেই চলাচল করতে দেওয়া হবে না। যাত্রীদের সঙ্গে এর দায় কর্তৃপক্ষেরও রয়েছে। দুঃখ প্রকাশ করছে যে এইভাবে আর তারা চলাচল করবে না। তো তাদেরকে প্রাথমিকভাবে সচেতনতার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচেতন করে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছি। যেহেতু তারা স্বাস্থ্যকর্মী, এই সময় তাদের অবশ্যই প্রয়োজন আছে এবং হসপিটালের কাজের জন্যই যাচ্ছে। এদিকে সাধারণ ছুটির প্রায় 1 মাস হতে চললেও সাধারণ মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। অন্যান্য দিনের মতো আজও নানা অজুহাত দেখিয়ে পথে নেমেছে মানুষ। এছাড়া চেকপোস্ট থেকে যাত্রী নামিয়ে দেওয়ার পর কিছু দূর হেঁটে গিয়ে আবারও একই গাড়িতে উঠে গাদাগাদি করে তারা যাত্রা করছেন। ঢাকা থেকে বের হতে উল্টো পথ ব্যবহার করছেন অনেকেই। স্টেশনের মধ্যে অনেক লোক দাঁড়া হয়েছে, তো অনেক লোক মানে 200-100 টাকা লয়ে আপনাদের রিক্সা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কিভাবে যাবে? এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মুন্না প্রসিদ। প্রথমে যাচ্ছি দ্বীপের কাছে। দ্বীপ, যদি বলতে পারি এই মুহূর্তে গাবতলীর অবস্থা, তাহলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের মধ্যে যে জনসচেতনতা বৃদ্ধির কথা বলা হচ্ছে বারবার, সেটি কিন্তু পারেনি। কোনো ধরনের কারণ ছাড়াই তারা বের হচ্ছেন। এবং সকাল থেকে যদি বলতে পারি আমি, গাবতলী যে চেকপোস্ট রয়েছে, এখানে 2টি চেকপোস্ট করা হয়েছে। একটি ঢাকার ভিতরে প্রবেশের জন্য, একটা ঢাকার ভিতরে বের হওয়ার জন্য। 2টি প্রবেশ পথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকার ভিতরে যে গাড়িগুলো প্রবেশ করছে, সেই গাড়িগুলোকে ঢাকার ভিতরে প্রবেশ করার কারণ জানতে চাওয়া হচ্ছে। তারা যদি সঠিক কারণ বলতে পারছে, সেক্ষেত্রে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর তারা যদি সঠিক কারণ বলতে না পারছে, সেক্ষেত্রে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া শুধু যানবাহন না, পায়ে হেঁটে যারা প্রবেশ করছেন তারাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে পড়ছেন, চেকপোস্টের মধ্যে পড়ছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আমাদেরকে বারবার বলছেন যে মানুষ যদি সচেতন না হয়, সেই ক্ষেত্রে আইন প্রয়োগ করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে মোটরসাইকেলগুলো রয়েছে, সেগুলি কিন্তু যাত্রী পরিবহন ব্যবহৃত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব তাদেরকে যাত্রী পরিবহন যাতে না করে সেই বিষয়টি দেখার জন্য। কিন্তু তারা, আমরা দেখতে পাচ্ছি যে যখনই চেকপোস্ট আসছে তখনই তাদের কার্যক্রম একরকম, এবং চেকপোস্ট যখন তারা পার হয়ে যাচ্ছেন তখন তাদের কার্যক্রম একরকম হচ্ছে। তো এখানে বলা চলে যে অনেকটা চোর পুলিশের মতো অবস্থা আসলে বিরাজমান। সাধারণ মানুষ নানাভাবে চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে জরুরি
জরুরি প্রয়োজনে যেসব গাড়িগুলো চলে সেই সব গাড়িগুলো কিন্তু যাত্রী নিচ্ছে। তো তারা যখন চেকপোস্টের সামনে আসছেন তারা কিন্তু উপযুক্ত কারণটি বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে চেকপোস্টে আমি রয়েছে এই মুহূর্তে, যারা পায়ে হেঁটে আসছেন তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যদি উপযুক্ত প্রশ্নের উত্তর দিতে পারছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর না হলে কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যানবাহনের ক্ষেত্রে আমরা একই অবস্থা দেখতে পেয়েছি যে যারা সঠিক কারণ বলতে না পারছেন তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদেরকে কিন্তু আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢাকার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকার থেকে বের হওয়ার পথেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একইভাবে কার্যক্রম পরিচালনা করছেন, অর্থাৎ সঠিক প্রশ্ন দেওয়ার পরেই তারা ঢাকার বাইরে যেতে পারছেন, আর না হলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, সেখানে আছে আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ, তার কাছে। দীপ, গাবতলীর তুলনায় কিন্তু এই নারায়ণগঞ্জের এই সাইডটাতে আসলে কিছুটা ঢিলেঢালা অবস্থায় আসলে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছে। আমি এখন রয়েছি সাইনবোর্ড এলাকায়। সাইনবোর্ডের এখানে যে চেকপোস্টটি রয়েছে এখানে কিন্তু কোনো রকম পুলিশের কোনো রকম তৎপরতা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। আমরা ঠিক এখন থেকে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর্যন্ত আমরা এখানে ছিলাম, ততক্ষণে আমরা কিন্তু কোনো রকম পুলিশের তৎপরতা দেখিনি। ফলে সব ধরনের যানবাহন কিন্তু অবাধেই ঢাকায় প্রবেশ করছে এবং ঠিক অপোজিট পাশে ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, কোনো রকম পুলিশের কোনো সদস্যের কোনো তৎপরতা আমরা দেখিনি। ফলে 3 চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মহারোডে এই মহাসড়কে কিন্তু চলাচল নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও কিন্তু সেগুলোও চলছে। শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন এখান থেকে নির্বিঘ্নে চলাচল করছে কোনো রকম বাধা ছাড়াই। আমরা দেখেছি যে সব ধরনের যানবাহনের সিএনজি সহ রিক্সা, প্রাইভেট কার, ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, তারপরে বিভিন্ন কাভার্ড ভ্যান, সেগুলোতেও কিন্তু সব মানে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু যাচ্ছে এবং খুব গাদাগাদি অবস্থায় পাশাপাশি বসে কিন্তু তারা যাচ্ছে। কিন্তু এই চেকপোস্টে কোনো ধরনের নিরাপত্তা না থাকায় তারা কিন্তু নির্বিঘ্নেই ঢাকা থেকে বের হচ্ছেন এবং ঢাকায় প্রবেশ করছেন। এছাড়া এই আশেপাশে বেশ কয়েকটি তল্লাশি চেকপোস্ট যেগুলো রয়েছে আমরা সেগুলোতে দেখেছি, সেগুলোর আমি এখন পর্যন্ত 4টা চেকপোস্ট ঘুরেছি, 2টাতে আমি কোনো ধরনের পুলিশের কার্যক্রম দেখিনি। এছাড়া একটাতে আমি কার্যক্রম দেখেছি, সেখানে কিন্তু বেশ তৎপরতা আমি সকাল থেকে দেখেছি। যদিও মিডিয়া কর্মী উপস্থিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে পুলিশের তৎপরতা একটু বেড়েছে। এছাড়া যখনই সাংবাদিক বা আমরা সেখান থেকে সরে যাচ্ছি তখনই কিন্তু আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে, অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু কিছুটা কমে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে উল্টো পথ দিয়ে ঢাকায় ঢোকার যে রাস্তা সেদিক দিয়ে কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে ঢাকায় ঢুকতে পারছে। অর্থাৎ বলা যায় যে কিছুটা ঢিলেঢালা অবস্থায় পুলিশের নিরাপত্তা কার্যক্রম এই কাঁচপুর সহ এই সাইনবোর্ড নারায়ণগঞ্জের এই সাইডটাতে কিন্তু কিছুটা ঢিলেঢালা অবস্থায় কিন্তু নিরাপত্তা কার্যক্রম চলছে। তবে এই অবস্থার ভিতর দিয়ে আমরা বেশ কয়েকটি গাড়ি আমরা ফলো করেছিলাম যে একটি চেকপোস্টে নামিয়ে দেওয়ার পরে কিন্তু তারা পরবর্তীতে কিছু দূর পায়ে হেঁটে গিয়ে আবারও কিন্তু একই গাড়িতে একই অবস্থায় তারা আবার যাত্রা শুরু করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই সাইনবোর্ড এলাকা থেকে সাবিত। করোনা পরিস্থিতির খবর জানাতে সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুন্নাফ রশিদ এবং তারও আগে রাজধানীর গাবতলী থেকে শাহরিয়ার জামান দ্বীপ। রাজধানীতে ঢোকা বের হওয়া ঠেকাতে দিনভর পুলিশের তৎপরতা থাকলেও রাতের চিত্র বেশ উদ্বেগজনক। বেশিরভাগ চেকপোস্টেই চোখে পড়ে না পুলিশের উপস্থিতি, আর সে সুযোগে নগরীতে অবাধে যাওয়া আসা করছে যাত্রীবাহী যানবাহন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনের আলোতে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক যতটা তৎপর, রাতে ঠিক ততটাই উদাসীন। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলীর এই চিত্র অনেকটা সে কথাই বলছে। এখন রাত আনুমানিক 1টা বাজে, কিন্তু এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক একই চিত্র রাজধানীর অনেকগুলো স্থানেই দেখা গেছে। এই সুযোগে গাবতলী, কাঁচপুর ও আব্দুল্লাপুর দিয়ে জবাবদিহি ছাড়াই রাজধানীতে ঢুকছে বের হচ্ছে যাত্রীবাহী যানবাহন। যাতায়াতকারীরা কেউ বলছেন কাজের কথা, কেউ বের হয়েছেন কারণ ছাড়াই। কি কাজে? ভাবি সিজার হয়েছে, গাড়ি বন্ধ করে বাসায় যাচ্ছি। জগ আছে হাতে, জগ নিয়ে যাচ্ছি। এখানে সবজির গাড়ি আছে, লোকাল গাড়ি আছে বা ভ্যান আছে, এগুলো যেতে হবে। পুলিশের দাবি রাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম, তবে জিজ্ঞাসাবাদ করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যারা বিনা কারণে আসতেছে তাদের আমরা কিছুক্ষণ এই জায়গা দীর্ঘায়ু করে 2 ঘন্টা বা 3 ঘন্টা আটকে রেখে তারপরে ছাড়তেছি। অজুহাত এই যে আমাদের রুগী আছে, ডেলিভারি হবে, আব্বা অসুস্থ, মা অসুস্থ, যেতে হবে,
দেশে যেতে হবে, এরকম আর কি। খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা তাদের যাইতে দিচ্ছি না। কিছু গাড়ি ওই যে সবজির গাড়ি আসতেছে, মুরগির গাড়ি, এগুলোই ম্যাক্সিমাম আসতেছে আমাদের দেখা মতো। আর কিছু হসপিটালের রোগী যদি যায়, দু একজন দেখতেছেন। অজুহাত এখন আমরা কিভাবে বলেন অজুহাতটা সত্যি। তবে বেশিরভাগ পয়েন্টেই তেমন একটা তৎপরতা চোখে পড়েনি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। তীব্র জনবল সংকটে মানসম্মত সেবা দিতে পারছে না করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালগুলো। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনের বিধির কারণে সংকট আরও তীব্র হয়েছে। সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের বড় অংশ করোনা আতঙ্কে হাসপাতালে আসছেন না। এসব সমস্যা সমাধানে প্রয়োজনে আউটসোর্সিংয়ের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা যত বাড়ছে, সহায়ক জনশক্তির সংকটও তীব্র হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুয়েতমত্রী ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তুলনায় কর্মী কিছুটা বেশি থাকলেও অন্য কোভিড হাসপাতালে কম বা কোনো কোনো ক্ষেত্রে সমান। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসক ও কর্মীদের 14 দিন টানা সেবা দিয়ে পরের 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। 35 বা 36 জনকে দিয়ে এই পুরো হাসপাতাল চালানো অত্যন্ত দুঃসাধ্য। 7 দিন কাজ করার পর আবার 14 দিনের জন্য সে কিন্তু কোয়ারেন্টাইনে চলে যাবে। তার মানে নেক্সট 14 ডেজ তো আমি তাকে পাচ্ছি না। তার মানে নর্মাল হাসপাতালে কাজ করার জন্য যে জনবল দরকার, তার চেয়ে কিন্তু এখানে অনেক বেশি জনবল লাগবে। যখনই কোভিড হাসপাতাল কোনোটা ঘোষণা করা হয়েছে, তারা তো দিনে আসে, দিনে বেতন নিয়ে চলে যায়। সো তাদের ভেতরে সেই কমিটমেন্টটা তো ওইভাবে থাকবে না। তো এদের অনেকেই চলে গিয়েছে। সমস্যা সমাধানে কর্মহীন নার্স, ওয়ার্ড বয়, টেকনিশিয়ানদের প্রয়োজন অনুযায়ী কোভিড হাসপাতালগুলোতে পদায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু প্রাইভেট হসপিটালগুলোতে, ক্লিনিকগুলোতে এই যে দক্ষ জনবল রয়েছে এবং সেখানে রোগীর সংখ্যা নাই, তারা ঘরে বেকার বসে আছে, তাদেরকে কিন্তু ইনসেন্টিভ দিয়ে নেওয়া যেতে পারে। এই ইনসেন্টিভ হতে পারে তাদের ভবিষ্যৎ যখন সরকারি চাকরি সার্কুলার হবে তখন তাদেরকে অগ্রাধিকার দেওয়া। যেই সব নার্সরা এই সময় কাজ করতে ইচ্ছুক, যারা এখন অল্প বেতনে বা বিনা বেতনে কাজ করছে, তাদেরকে যদি নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে যদি এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যবস্থা থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে অনেকেই এখানে কাজ করতে আগ্রহী হবে। প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যান্য স্টাফগুলো কিন্তু সাপোর্টিং হিসেবে, ডাক্তারদের সহায়ক হিসেবে কিন্তু আমরা নিয়ে আসছি এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা দিচ্ছি একটা করে, যেসব জায়গায় সংকট রয়েছে সেসব জায়গায় পূরণ করছি। প্রায় সকল কোভিড হাসপাতালে সহায়ক জনশক্তির সংখ্যা চিকিৎসকের সংখ্যার সমপরিমাণ। নিয়ম অনুযায়ী অন্তত 3 গুণ না হলেও চিকিৎসকের সংখ্যার দ্বিগুণ সহায়ক জনশক্তি নিশ্চিত করতে না পারলে কোভিড রোগীকে সঠিকভাবে সেবা প্রদান করা সম্ভব নয় বলে মনে করছেন হাসপাতালের পরিচালকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ত্রাণ না পেয়ে চুল বিক্রি করেননি সাভারের গৃহবধূ। নিজেই বললেন পুরোটাই অপপ্রচার। গুজব সৃষ্টিকারীদের ধরার চেষ্টা চলছে, জানালো প্রশাসন। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বে বড় দুর্ভিক্ষের সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালকের আশঙ্কা, করোনা ভাইরাসে মৃত্যুর চেয়েও খাদ্যের অভাবে বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হতে পারে পৃথিবী। দুর্ভিক্ষ এড়াতে সদস্য দেশগুলোকে সম্মিলিতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে WFP। করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে জাতিসংঘ জানাচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কা, আর এর ফলে সামনের দিনগুলোতে প্রায় 100 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। কঠিন বাস্তবতা হলো করোনা ভাইরাসে আক্রান্তের চেয়েও বেশি মানুষ খাদ্যের অভাবে মারা যেতে পারে। জাতিসংঘের সদস্য দেশগুলোকে এখনই দুর্ভিক্ষ এড়ানোর পরিকল্পনা করতে হবে। দুর্ভিক্ষ এখনো শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করতে চাই। বিশ্ব খাদ্য কর্মসূচির বার্ষিক প্রতিবেদনে বলা হয় 36টি দেশ মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হবে। এর মধ্যে 10টি দেশের 10 লাখেরও বেশি মানুষ এখনই অনাহারে দিন কাটাচ্ছে। 55টি দেশ রয়েছে ঝুঁকিতে। ঝুঁকিপূর্ণ দেশগুলো জীবন না জীবিকা, এই দুইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়বে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গিয়ে ঘরবন্দি করে রাখা জনগণ খাদ্যাভাবে মারা যেতে পারে। সত্যি বলতে আমাদের হাতে সময় নেই, তাই বিশ্বকে কৌশলের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে ইয়েমেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, নাইজেরিয়া এবং হাইতি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পান্থপথে আছেন আহমেদ সালেহীন।
এবং রাজশাহীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সালেহিনের কাছে। সালেহিন, সাবিদ, আপনি জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এবং আজকে এই মুহূর্তে পান্থপথ এলাকায় সেনাবাহিনীর একটি টহল টিম তারা কিন্তু এখানে একটি চেকপোস্ট বসিয়েছেন এবং তারা এখানে তল্লাশি করছেন। তল্লাশি বলতে তারা মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন যে কেন তারা ঘর থেকে বের হয়েছেন। যারা বিনা প্রয়োজনে বেরোচ্ছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যা যা করণীয় সেসব বিষয় কিন্তু তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এই পান্থপথ এলাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পিছনে কিন্তু প্রচুর যানবাহন ইতিমধ্যে আসা যাওয়া করছে এবং অনেকেই বেরিয়েছেন বিনা প্রয়োজনে কিংবা কোনো খোঁড়া যুক্তি আসলে তারা দেখাচ্ছেন, যৌক্তিক কোনো কারণ তারা দেখাতে পারছেন না। এই সমস্ত কারণে কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এই এলাকাটিতে তারা দায়িত্ব পালন করছেন এবং বলছেন যে এখানে আমরা দেখেছি একটা বিষয় যে অনেকেই যে বিনা প্রয়োজনে বেরিয়েছেন, কেউ কেউ আবার হচ্ছে যে জরুরি কিছু লোগো ব্যবহার করে, অর্থাৎ আমরা এমনই দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করে অনেকে গাড়ি বের করেছেন, অনেকে বিভিন্ন ধরনের অযৌক্তিক অজুহাত দেখাচ্ছেন ঘর থেকে বের হওয়ার। কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে কোনোভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা যে নিশ্চিত করতে না পারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে প্রত্যেককে আসলে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এলাকা থেকে ছাড়া হচ্ছে। আপনারা জানেন যে এই পান্থপথ এলাকার পাশে ডান পাশটিতে রয়েছে রাজাবাজার, সেখানে কিন্তু একজন করোনায় আক্রান্ত হয়েছে এবং এর পাশে এটি কিন্তু কলাবাগান এলাকার মধ্যে পড়েছে এবং কলাবাগানে কিন্তু 4 জন করোনা রোগী আক্রান্ত রোগী কিন্তু পাওয়া গেছে এবং সেই কারণে কিন্তু এলাকাটি একটু কিছুটা ঝুঁকিপূর্ণ বলা যায় এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকায় তারা এভাবে চলাফেরা করাটাও কিন্তু কতটা যৌক্তিক সেটাও কিন্তু বলা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো সমস্ত বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষের কিছু অযৌক্তিক যুক্তির কারণে। তো যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই কোভিড-19 যে প্রাদুর্ভাব যে মোকাবেলা করা হচ্ছে সেটি কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। তো মূলত সেনাবাহিনীর যে দায়িত্ব পালন করছেন এলাকাটিতে, এবং শুধু এই এলাকাতে না, রাজধানীতে ঘুরে দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বেরোতে নিষেধ করছেন, ঘরের ভিতরে অবস্থান করার কথা বলছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু ওই করোনার প্রাদুর্ভাব কিন্তু কিছুটা বেড়েছে এবং দিন দিন কিন্তু এটা বেড়েই চলেছে। মৃত্যুর হার বলেন কিংবা আক্রান্তের হার বলেন, সবকিছু কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি না পেলে কোনোভাবেই এই করোনা যুদ্ধ মোকাবেলা করা সম্ভব হবে না বলে তাদের দাবি। তো এই ছিল মূলত আমার কাছে পান্থপথ এলাকা থেকে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সবশেষ খবর, এবং আমার চলে যাচ্ছে রাজশাহীতে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব, তার কাছে চলে যাচ্ছে। সালেহিন, আপনাকে ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, আমরা স্থানীয় প্রশাসনকে দেখছি সেগুলোর সবগুলোই বাস্তবায়ন করার জন্য তাদের জোর প্রচেষ্টা রয়েছে। তারাই ইতিমধ্যে কিন্তু রাজশাহী লকডাউন করা হয়েছে এবং এর পাশাপাশি বিভিন্নভাবে কিন্তু তৎপরতাটা বাড়ানো হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য। এবং আমরা সরকারের পক্ষ থেকেও দেখছি যে 5 তারিখ পর্যন্ত কিন্তু আবারও সাধারণ ছুটি কিন্তু বাড়ানো হয়েছে। তারপরও আমরা নগরবাসীর মধ্যে যেটি লক্ষ্য করছি যে তাদের ঘর ছেড়ে বেরিয়ে আসার প্রবণতা। এখানে আমরা নগরীর রেলগেট এলাকায় আছি, সকাল থেকে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে রিকশায়, ভ্যানে, কখনো অটো রিকশায়, কখনো মাইক্রোবাসে, আবার কখনো অ্যাম্বুলেন্সে করেও তারা কিন্তু একাধিক জন একসাথে অনেকটা গাদাগাদি করে আসছেন। আপনি এখনই দেখতে পাচ্ছেন যে একটা মোটরসাইকেলে 2 জন যাত্রী একসাথে আসছেন খুবই ঘেঁষাঘেঁষি অবস্থায়, যেটি কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত কোনোভাবেই হয় না। তো সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা এরকম চেকপোস্ট বসিয়ে একটু সতর্ক করছেন এবং বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই আসলে নগরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং যারা কিনা পথচারী আছেন, একসঙ্গে আসছেন, তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব রেখে কিন্তু চলাচল করতে বলা হচ্ছে। এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে থার্মাল স্ক্যানার দিয়ে কিন্তু প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে। যারা অনেকেই আমরা এখানে লক্ষ্য করছি তারা বলছেন তারা
ব্যাংকে যাবেন বা বিশেষ প্রয়োজনে যাবেন, কিন্তু তাদের কাছে কিন্তু সেই সংক্রান্ত কোনো কাগজপত্র কিন্তু আসলে খেয়াল করা যাচ্ছে না। তখন আইন শৃঙ্খলা বাহিনী তারপরে কিন্তু তাদেরকে আসলে ফিরিয়ে দিচ্ছেন এবং একই সাথে কিন্তু এখানে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, দেওয়ার পরেই তাদেরকে শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে এই সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটির সর্বশেষ। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান এবং তারও আগে ঢাকার পান্থপথ এলাকা থেকে আহমেদ সালেহীন। সময় সংবাদে আরও থাকছে। নিলামে 20 লাখ টাকায় বিক্রি হলো 2019 বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাট। ব্যয় করা হবে করোনায় আক্রান্তদের চিকিৎসায়। করোনার সংক্রমণ ঠেকাতে টানা সরকারি বন্ধের সুযোগে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোর চক্র। নগরীর দেওয়ানবাজার এলাকায় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভিডিও ফুটেজে দেখা যায় গত 18 এপ্রিল বিকেল 4:10 চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার বেদার হোসেন ভবনের সামনে দাঁড়িয়ে আছে কালো ও সাদা শার্ট পরা দুজন দুর্বৃত্ত। কিছুক্ষণ পরে তারা ভবনে ঢুকে পরে 25 মিনিট পর হাতে একটি মাস্তুল নিয়ে বেরিয়ে রিকশায় উঠে চলে যেতে দেখা যায় তাদের। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আলমিরা ভেঙে প্রথমে জিনিসপত্র তছনছ করে তারা, পরে টাকা ও 9 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চক্রটি। 25 তারিখে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে ওখানেই কন্টিনিউ করছিলাম। 18 তারিখ আপনার প্রায় 5টার দিকে আমার জমিদার ফোন করছে যে আপনার দরজা খোলা। আমার মেয়ের স্বর্ণ, গলার হার, কানের দুল, আমার গলার হার, আংটি এগুলা নাই। সাধারণ ছুটিতে মানুষ গ্রামে থাকার সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ চক্রগুলো। ভিডিও ফুটেজে দেখে সক্রিয় হওয়া চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সিসি ফুটেজ আমরা পেয়েছি এবং আমাদের যে এই ধরনের পেশাদার গ্রিল কাটা চোরদের যে তালিকা রয়েছে, যে ডেটাবেস রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা মিলিয়ে দেখছি। সকল রিসোর্সই আমরা কাজে লাগাচ্ছি। আমি আশা করছি অচিরেই এই গ্রুপটাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। এ ঘটনায় বাকুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ত্রাণ না পেয়ে মাথার চুল বিক্রি করেননি সাভারের গৃহবধূ সাথী বেগম। নিজেই জানালেন 1.5 মাস আগে চুল বিক্রি করেন 180 টাকায়। সহায়তা পাবেন এমন আশ্বাসে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গেলে তোলা হয় তার ছবি। এ ঘটনার তদন্ত করে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। মুজাফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা গৃহবধূ সাথী বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তার এক ভিডিও, যেখানে বলা হচ্ছে ত্রাণ না পেয়ে মাথার চুল বিক্রি করে শিশুর খাবার কিনেছেন তিনি। বুধবার দুপুরে সময় সংবাদের মুখোমুখি হয়ে সাথী জানালেন 1.5 মাস আগে 180 টাকায় চুল বিক্রি করেন তিনি, আর এই কাজটা করে আসছেন নিয়মিতই। মঙ্গলবার দুপুরে ত্রাণ পাওয়ার আশায় স্থানীয় এক সাংবাদিকের সাথে দেখা করেন। এ সময় কয়েকজন মানুষ এসে মোবাইলে তার ছবি তুলে নিয়ে যায়। চুল বিক্রি করছেন কতদিন আগে? 1.5 মাস। কত টাকা? 180 টাকা। এরপরে কয়দিন চলছেন? চলছি 2-3 দিন। করোনা ভাইরাসের কারণে দিতেছে, গেলাম কয়েকজনের কাছে, বলে যে এই জায়গার ভোটার যারা তারারে দিমু আর এছাড়া দিমু না। মহিলা একজন আইছিল, মাথা চুল করে আমি যা সত্য তা বলছি বলে চুল তো বেচে রাখছিলাম, বেচে বাচ্চারা খাদ্য দিচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর বুধবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের একটি দল তার সঙ্গে দেখা করেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছে ত্রাণ চাননি সাথী। জনপ্রতিনিধি কি উপজেলা প্রশাসনের কাছে কি কখনো কোনো ত্রাণ বা সাহায্য চেয়েছিল? সে বলেছিল না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যারা ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি। সময় সংবাদ, সাভার। করোনা ভাইরাসের কারণে সংকটে বিচার ব্যবস্থা। জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারছেন না শতাধিক আসামি। এ অবস্থায় সীমিত পরিসরে অনলাইনে উচ্চ আদালতের কার্যক্রম চালুর আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, সবার আগে মানুষের জীবন। হাইকোর্টে জামিন মিলেছে, শুধুমাত্র জামিন আদেশ না পৌঁছানোই কারাবন্দিত্ব ঘোচেনি শতাধিক আসামির। করোনা পরিস্থিতিতে বন্ধ হাইকোর্টে জামিন চাওয়ার সাংবিধানিক অধিকার আদায়ের পথ।
এ অবস্থায় সীমিত পরিসরে অনলাইনে হাইকোর্টের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ নিয়ে অনলাইনে মতবিনিময় করেছেন তারা। সুপ্রিম কোর্টে বন্ধ শুরু হওয়ার আগে যারা কিন্তু বেল পেয়েছিল, এই যে পুরো কার্যক্রম কিন্তু বন্ধ থাকা থেকেও কিন্তু এখনো বের হতে পারেনি। করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে মামলা জট আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিচার প্রার্থীরাও বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ধরুন যদি অন্তত অনলাইনে দরখাস্ত দাখিল করার সুযোগ রেখে দুটি বেঞ্চকে যদি কাজ করানো যায়, তাহলে অন্তত বিচার প্রার্থীরা কিছুটা হলেও উপকৃত হবেন। প্রধান বিচারপতি অন্তত অনলাইন ভিত্তিক একটি বা দুইটি হাইকোর্টের বেঞ্চ, রিট বেঞ্চ গঠন করে দিতে পারেন। এর পাশাপাশি একটি অন্তত ক্রিমিনাল বেঞ্চ গঠন করে দিতে পারেন, যেটা সম্পূর্ণ কার্যক্রম চলবে অনলাইনে এবং সেটা সীমিত আকারে হবে। এই দাবির সঙ্গে একমত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক। আমাদের বিদ্যমান আইনে যদিও এক্ষেত্রে কিছুটা বাধা আছে, কারণ আমাদের আইনের বলা আছে যে আদালতে সবসময় কোনো মামলার উপস্থাপন করতে হবে লিখিত আবেদনের মাধ্যমে। তো এই অংশটুকু যদি আমরা আপাতত যদি সংশোধন করে কিংবা এটুকু ওভারলুক করে যদি করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলছেন, সবার আগে মানুষের জীবন। গভর্নমেন্টের ডিসিশন, গভর্নমেন্ট সমস্ত জিনিসটা বিবেচনা করে এটা করবে, কিন্তু জীবন বড়, তাই না? তবে এ দাবির বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবীদের আরেকটি অংশ। যদিও ভারত সহ বিভিন্ন দেশে করোনার কারণে সংক্ষিপ্ত আকারে অনলাইনে আদালতের কার্যক্রম চালু রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর পাইকারি সবজির বাজারে কেজি প্রতি 2.5 টাকায় বিক্রি হচ্ছে বেগুন, 10 টাকায় শসা। পরিবহন সংকটের কারণে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতা আসছেন না। এমন পরিস্থিতিতে কৃষকদের লোকসান পোষাতে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদী জেলার উৎপাদিত শাকসবজি প্রায় 70% সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানি করা হয় বিদেশেও। বর্তমান করোনা পরিস্থিতিতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় জেলার 9টি পাইকারি সবজি বাজারে নেই ক্রেতা। ফলে স্থানীয়ভাবে আসা ক্রেতাদের কাছে পানির দামে কিছু সবজি বিক্রি করছে কৃষকরা। বাজারে প্রতি কেজি বেগুন মাত্র 2.5 টাকা আর শসা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। পাইকার আসতে পারে না, তখন অনেক আর বেচতে পারি না। 100 টাকা বাগুন বেচে মাছ নিমু না, মহিষ নিমু না, পেঁয়াজ নিমু না, চাল নিমু না, ভাত খামু। সরকার আমাদেরকে যদি কিছু সহায়তা করে। এদিকে পাইকারি ক্রেতারা বলছেন, পরিবহন সংকট সহ নানা কারণে অল্প পরিসরে সবজি ক্রয় করেও খুচরা বাজারে ক্রেতার অনুপস্থিতির ফলে বিক্রিতে মন্দা দেখা দিয়েছে। ফাইয়ার না থাকলে বেচে কই, আর ফাইয়ারে এখন নিয়ে বেচে আইতালে না আবার কিন্তু সস্তায় কিনলে কি হবো, কাস্টমার নাই। ঢাকার ভিতরে লোক সব বাড়িয়ে গেছে, গ্রামে আয় করছে। জেলা কৃষি বিপণন অধিদপ্তর জানায়, নির্দেশনা পাওয়া মাত্র ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর জেলা প্রশাসক জানান, কৃষকদের লোকসান পোষানোর জন্য কৃষি বিভাগের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকার তো প্রণোদনা দিবেই, কৃষকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার দিচ্ছেন এবং অবশ্যই দিবেন, তালিকা করে পাঠাবো। ডিডি এগ্রিকালচার ওনাকে বলেছি, উনি আমাকে সার্বিক বিষয় নিয়ে উনি আমার কাছে হয়তো 2-1 দিনের মধ্যে উপস্থাপন করবে। পরবর্তীতে ওনার যে পর্যালোচনা বা ওনার যে তথ্যাদির প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব কৃষকদের জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নরসিংদী জেলায় 6,000 হেক্টর জমিতে 1,05,000 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। কৃষিপণ্য পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। করোনার কারণে প্রান্তিক চাষিদের ফসল নষ্ট হওয়া ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বাজারে সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সম্ভব হবে কৃষকের ন্যায্য পাওনা মেটানো। তবে লোকবল সংকটের কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার কারণে জেলায় জেলায় লকডাউন পাল্টে দিয়েছে নিত্যদিনের বাস্তবতা। গণপরিবহন বন্ধ হয়েছে আগেই, করোনা আতঙ্কে কমে গেছে পণ্যবাহী যান চলাচল। ফলে খেতেই পচার উপক্রম হওয়া শাকসবজি, ফলমূল নিয়ে প্রান্তিক চাষির এখন মাথায় হাত। কৃষকের পণ্য বিক্রি নিশ্চিতে পাইকার আড়তদারদের সমন্বয়ে জেলা বিপণন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়েছে, কৃষি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া করতে জেলা প্রশাসকদের সহায়তা নিতে পারবেন পাইকার ও ব্যবসায়ীরা। 3-4 জন পাইকার মিলে যাতে ট্রাক নিয়ে আসতে পারে এবং তারা আসার সময় কোনো ধরনের বাধা যাতে না আসে, এই জন্য জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।
অধিদপ্তরের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা জনবল সংকট। অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, সেখানে কৃষি ব্যবসায়ী যারা আছে, যে পাইকার আড়তদার সবার তালিকা থাকবে। এই তালিকাগুলো নিয়ে আমরা একটা শক্তিশালী একটা ডাটাবেস তৈরি করতেছি। প্রত্যেক জেলায় মাত্র একজন জেলা মার্কেটিং অফিসার আছে। আমাদের কিন্তু উপজেলা লেভেলে কিন্তু কোনো কর্মকর্তা নাই। কৃষি বিপণন নীতিমালা যেটা আমরা নিয়েছি, এই নীতিমালাটা যদি কার্যকর করতে হয়, সবচেয়ে বড় বাধা হলো আমাদের জনবল সংকট। আড়তদাররা বলছেন, কৃষিপণ্য পৌঁছে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই কার্যক্রম। প্রত্যয়নপত্র পাওয়ার পরে যদি আমার ট্রাক ড্রাইভার মালের সুবাদে যদি এর মধ্যে সে 10 জন লোক চড়াই নিয়ে আসে, বাধ্যতামূলক দিয়ে দিতে হবে যে একজন গাড়ি এবং তার একজন হেল্পার, সর্বোচ্চ একটা গাড়িতে 1 থেকে 2 জন ব্যাপারী দূরত্ব বজায় যাতে আসে। এই পন্থায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলেও প্রত্যাশা কৃষি বিপণন অধিদপ্তরের। আমরা নির্ধারণ করে দিব তুমি কত টাকা বিক্রি করবা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে সাকিবের 2019 ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাট নিলামে 20 লাখ টাকা বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ নামের একজন সর্বোচ্চ মূল্য দিয়েছেন। এই অর্থ জমা হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। বুধবার বাংলাদেশ সময় রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও 11টা 15 মিনিটে শেষ হয় নিলাম। ব্যাটটির ক্রেতা নিউ জার্সিতে বসবাসকারী রাজের সঙ্গে দেখা করতে চেয়েছেন সাকিব। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় $250 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে নিয়মিত লাইভে এসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শুরুতে মুশফিক ও আশরাফুলও প্রিয় ব্যাট নিলামে তোলেন। পরে সাকিব নিজেও ঘোষণা দেন বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাট নিলামে তোলার। ফেসবুকে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে নিলাম সম্পন্ন হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড হাসপাতালগুলোয় সহায়ক জনশক্তির তীব্র সংকট। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনে আরও কমছে লোকবল। আউটসোর্সিংয়ের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হবার প্রবণতা। নেওয়া হচ্ছে নানা অপকৌশল। দিনভর পুলিশের তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র রাতে। করোনার কারণে টানা ছুটির সুযোগে চট্টগ্রামে সক্রিয় হচ্ছে নতুন নতুন চোর চক্র। ফাঁকা বাসা থেকে টাকা ও অলংকার লুট। ক্রেতা শূন্য নরসিংদীর পাইকারি বাজারে 2.5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। কৃষিপণ্য পরিবহনে পাইকার ও ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসকদের নির্দেশনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।